অমানবিক রাষ্ট্রচরিত্র ও রবীন্দ্রনাথ। এই প্রসঙ্গে এখন প্রতিদিনই কিছু বক্তব্য আমি ভিডিওর মধ্য দিয়ে আপনাদের কাছে উপস্থাপিত করছি। কারণ একটি বাঙালি জাতি সে আজ চরম বিপদের সম্মুখীন। বিপদ বলবো না, একটি জাতি সত্তার বিপর্যয় বলবো। যে জাতিসত্তা দীর্ঘ হাজার হাজার বছর ধরে বহুবিধ রাজদ্রোহ, সামাজিক বিপ্লব, সংস্কারাচ্ছন্নতার বিরুদ্ধে যুদ্ধ, শিক্ষা সংস্কৃতির বিবর্তন ধারা বজায় রেখে যে জাতি একটি আপন সত্তা সৃষ্টি করতে পেরেছিল, যেটাকে আমরা বাঙালি জাতি বলি, সেই জাতিসত্তার মধ্যে সংকীর্ণ বাঙালিত্ব বোধটুকু নেই, কিন্তু ছিল না কোনো দিনই। বাঙালি আর অন্য বৈদেশিক জাতিসত্তার মতো, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে জার্মান জাতিসত্তা বা আর্য জাতিসত্তা, যা সেমিটিক জাতিসত্তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, শুধু নয় চরম নৃশংসতা প্রদর্শন করেছিল। বারবার এই সমস্ত কথা আমি বলেছি এবং সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বা ইতিহাসের কথা আপনাদের কাছে বারবার আমি উপস্থাপিত করেছি বিশ্ব ইতিহাস থেকে। কিন্তু বাঙালি এমন একটা জাতি, বাঙালির ধর্ম এমন একটি ধর্ম যা হিন্দু ধর্ম, অথচ হিন্দু ধর্মের যেন একটি বিবর্তিত শাখা, যে শাখা বিশ্বময় বিস্তৃত, যা বিশ্বের সমস্ত জাতিসত্তাকে, বিশ্বের সমস্ত ধর্ম ধারণাকে, বিশ্বের সমস্ত ধর্মীয় বোধকে, ভাষাকে সে আত্মীকরণ করেছে এবং তারপর নিজের একটি সত্তা গড়ে তুলেছে। এর মধ্যে কোনো সংকীর্ণতা বোধ কোনোদিনই ছিল না এবং আজও নেই। রবীন্দ্রনাথ যখন লেখেন, ও আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকায় মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। একদিকে দেশ এবং সমগ্র বিশ্বকে একটি সমবেত স্থানে, একটি কাল্পনিক সমবেত স্থানে তিনি প্রতিস্থাপিত করে, বলতে পারেন হৃদয়ের মধ্যে একটি মন্দির নির্মাণ করে সমগ্র বসুন্ধরাকে তিনি সেখানে একটি মাতৃরূপে কল্পনা করে আরাধনা করেছেন। বর্তমান বাংলা যেন ভারতবর্ষের একটি প্রান্ত সীমায় একটি বিক্ষিপ্ত এবং একটি অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত দেশ, একটি যেন উপেক্ষার জায়গা, একটি যেন নিজস্ব সত্তাবিহীন একটি প্রাণহীন ভূখণ্ড মাত্র, জনহীন ভূখণ্ড মাত্র। তাকে আবার সুন্দর করে সাজিয়ে দিতে হবে, কিংবা তাকে পরিবর্তিত করতে হবে, কিংবা তাকে বিবর্তিত করতে হবে, কিংবা তাকে সম্পূর্ণরূপে ভিন্ন রকমের একটি শিক্ষা সংস্কৃতি, একটি সম্পূর্ণ রকমের ধর্ম তার উপরে চাপিয়ে দিয়ে তাকে আবার নতুন করে গড়ে তুলতে হবে। অর্থাৎ বঙ্গবাসী যেন একটি ভগ্ন জাতিসত্তায়, একটি বিলীয়মান জাতিসত্তায় রূপান্তরিত হয়েছে বা হতে চলেছে, এরকম মনে হচ্ছে নাকি? এরকম আত্মগ্লানি আসছে নাকি? এরকম নিজের মধ্যে হীনমন্যতাবোধ জাগ্রত হচ্ছে নাকি আমাদের মধ্যে? আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? এমনই একটা অবস্থা হয়েছিল
কেননা তখন বাংলাকে মানে বাংলাকে ভিন্ন করার একটা চক্রান্ত গঠিত হয়েছিল, যাতে করে না সমগ্র বাঙালি সত্তা একত্রিত হয়ে ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে। তার জন্য বহিরাগত ইংরেজ সাম্রাজ্যবাদ ভারতের বিশেষ করে বাংলাকে খণ্ডিত করার চেষ্টা করেছিল। প্রথম হয়েছে অবশ্য খণ্ডিত, সে আমাদের মহান দুর্ভাগ্য, কিন্তু এই খণ্ডিত হওয়ার প্রথম প্রয়াস ঘটে 1905 সালে বঙ্গভঙ্গ করার সময়। সেই সময়ে রবীন্দ্রনাথের, সেটা সকলেরই জানা, এই ইতিহাস নূতন করে আর আপনাদের জানানোর কোনো প্রয়োজন নেই, বা সেটি অত্যন্ত অর্থহীন একটি আলোচনা হবে। তবে সেই সময়ে রবীন্দ্রনাথের কি ভূমিকা ছিল সেটাও সকলের জানা। তবু আমি সেই সময়কালের কিছু ইতিহাস, সেই সময়কালে রবীন্দ্র মানুষের কি দ্বিধা দ্বন্দ্ব, রবীন্দ্র মানুষের কি বোধ, এবং একটি জাতি খণ্ডিত হওয়ার জন্যে তার অন্তরে কি যন্ত্রণা এবং বেদনা, তা প্রকাশিত হয়েছে একটি পুস্তকে, একটি গ্রন্থে। আমি তার কিছুটা অংশ পড়ি, তারপর আজকে ওই রবীন্দ্রনাথেরই কিছু কিছু জায়গা পড়ে আজকের মতো এই এপিসোড, এই পর্বটি আমি শেষ করব। আবার যথারীতি যেমন চলছে, অর্থাৎ বাঙালিত্বের আত্মজাগরণ সংক্রান্ত কিছু কথা, সেগুলো পরবর্তীকালে ধীরে ধীরে ক্রমশ আসতে থাকবে। আপনারা এই ভিডিওটি যেটি আপনাদের কাছে যাচ্ছে, সেই ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করুন। তাতে করে হবে কি, নোটিফিকেশন চলে যাবে। আর প্রচার করুন, তাতে করে হবে কি, অনেক মানুষের কাছে একটা নিরাবরণ সত্য উপস্থাপিত হবে, এবং তারা বুঝতে পারবেন বাঙালির যে হৃত গৌরব, বাঙালি যে হারিয়েছে যা কিছু, সেটি যেন পুনরুদ্ধার করা যায়। আমি নিজে বাঙালি হয়ে উঠতে পারি এমন একটি মানসিকতা গড়ে তুলতে পারি। একটি নিরাবরণ সত্য, বারবার এই কথাটা বলছি, নিরাবরণ সত্য যা আজকে বাঙালিকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে তুলেছে, বাঙালি সত্তা বিলীয়মান হতে চলেছে, সেই সম্বন্ধে কিছু কথা আমি বলবো, এবং আপনারা সেটি যথাসম্ভব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে পাঠাবেন। আপনারা চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন, যাতে করে নোটিফিকেশন চলে যায়, বারবার সেটি আপনাদের কাছে পাঠিয়ে দিতে হবে না কোনো অন্য মাধ্যমে। অতএব এইটুকু অনুরোধ রেখে আমি এই 1905 সালে রবীন্দ্রনাথ তার ভূমিকা সম্বন্ধে একটি পুস্তক থেকে, একটি গ্রন্থ থেকে কিছু পাঠ করছি, শুনুন। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিরোধে যে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল, 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিরোধে, এখন কি বঙ্গভঙ্গের একটা চোরাস্রোত, বঙ্গভঙ্গ বাসনার একটা চোরাস্রোত, বঙ্গভঙ্গের আতঙ্কের একটা শিহরণ বাঙালি বা এই পশ্চিমবঙ্গবাসী বুঝতে পারছেন না? ভালো করে চিন্তা করে দেখুন। বঙ্গভঙ্গের, অর্থাৎ এই বাংলাকে আরও বিভক্ত করার, বাঙালিত্বকে বিভক্ত করার একটি আতঙ্ক আমাদের শিহরণ জাগিয়ে তুলেছে। একটি চোরা স্রোত, একটি চোরা প্রয়াস সমাজের অভ্যন্তরে কিন্তু অন্তঃসলীলা ফল্গু ধারার মতো বহমান। যদি আমরা তাকে চিনতে না পারি, তাহলে কিন্তু আত্মহনন অবধারিত। আবার পড়ছি, 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিরোধে যে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল, বাঙালি জীবনে তাকে পরম শুভক্ষণ বলা হয়। রবীন্দ্রনাথ সেটিকে শুভক্ষণ কেন বলেছিলেন? যে ভাগ হয়ে বুঝতে পেরেছিলাম একত্র হওয়ার বা ঐক্যের কি মূল্য। যাই হোক, ওটাই বলবেন। প্রতিপক্ষে রবীন্দ্রনাথ স্বয়ং 1312 সালে রচিত বিজয়া সম্মিলন প্রবন্ধে শুভক্ষণ শব্দটি বিশেষ তাৎপর্যের সঙ্গে ব্যবহার করেছিলেন। তিনি বলেছেন
তিনি বলেছেন, বঙ্গ ব্যবচ্ছেদ একটা উপলক্ষ স্বরূপ হইয়া সমস্ত বাঙালির হৃদয়ে এক আঘাত সঞ্চার করিতেই অমনি আমাদের যেন একটা তন্দ্রা ছুটিয়া গেল। খেয়াল করুন, রবীন্দ্রনাথ কিন্তু নেতিবাচক কথা বলছেন না, ইতিবাচক কথা বলছেন। একটি ঘটনার নেতিবাচক দিক হলে সামনাসামনি বিদ্রোহ হয়, একটি ঘটনার নেতিবাচকে সামনাসামনি বিদ্রোহ হয়, মুখোমুখি, সম্মুখ সমর। কিন্তু ইতিবাচক হলে সেটিকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করা যেতে পারে। যা নস্তর্থক, নাবাচক, তাকে হ্যাঁ বাচক করা যেতে পারে। হ্যাঁ, এই ছিল রবীন্দ্র দর্শন। ভাবুন, বঙ্গবিবচ্ছেদ একটা উপলক্ষ স্বরূপ হইয়া সমস্ত বাঙালির হৃদয়ে এক আঘাত সঞ্চার করিতেই অমনি আমাদের যেন একটা তন্দ্রা ছুটিয়া গেল। অমনি আমরা মুহূর্তের মধ্যেই চোখ মিলিয়া দেখিতে পাইলাম, বহু কোটি বাঙালির সম্মিলিত হৃদয়ের মাঝখানে আমাদের মাতৃভূমির মূর্তি বিরাজ করিতেছে। আমাদের গার্হস্থ্য, আমাদের ক্রিয়াকর্ম, আমাদের সমাজ ধর্ম একটি নূতন বর্ণে রঞ্জিত হইয়া উঠিতেছে। সেই বর্ণ আমাদের সমস্ত দেশের নব আশা প্রদীপ্ত হৃদয়ের বর্ণ, নব আশা প্রদীপ্ত হৃদয়ের বর্ণ। ধন্য হইল এই 1312 সাল বাংলাদেশের এমন শুভক্ষণে আমরা যে আজ জীবন ধারণ করিয়া আছি, আমরা ধন্য হইলাম। বাংলা ব্যবচ্ছেদকে কিভাবে তিনি বাংলার বঙ্গ হৃদয়ের সংযুক্তি সাধন করলেন এই বক্তব্যের মধ্য দিয়ে একবার ভেবে দেখুন। ভেবে দেখুন আমাদের মহাকবি রবীন্দ্রনাথকে, ভেবে দেখুন মহাদার্শনিক রবীন্দ্রনাথকে, ভেবে দেখুন বাংলার বঙ্গ হৃদয়ের বিমূর্ত মূর্তি রবীন্দ্রনাথকে। একবার ভেবে দেখুন, আজ সেই দিন এসেছে, আমাদের রবীন্দ্রনাথ সবচেয়ে বড় আশ্রয়। আবারও একটু পড়ছি। সেই শুভক্ষণের স্বদেশ প্রেরণা রবীন্দ্র মানুষকে কীভাবে অনুপ্রাণিত করেছিল সে কথা সর্বজনবিদিত। সেদিন রবীন্দ্রনাথ কবিতায়, গানে, প্রবন্ধে, বক্তৃতায়, এমনকি জাতীয় আন্দোলনকে সুসংহত রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন। করার চেষ্টা করে তিনি স্বদেশী সমাজ সংগঠনের সুস্পষ্ট পরিকল্পনা করেছিলেন। জনসমাজের পুরোভাগে এসে দাঁড়িয়েছিলেন রবীন্দ্রনাথ, লিডার রবীন্দ্রনাথ। দেশনায়ক রবীন্দ্রনাথ। মশাল বহনকারী রবীন্দ্রনাথ। দীপ্ত তেজে বলিয়ান দেশনায়কের ভূমিকা পালন করেছিলেন লেখনের মাধ্যমে, ঠিক যেমনভাবে করেছিলেন ভলতেয়ার, রুশো ফরাসি বিপ্লবের 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের আগে। ভেবে দেখুন এই রবীন্দ্রনাথ কোন রবীন্দ্রনাথ। এই যেন তলোয়ারধারী বায়রন। ভাবুন, 1312 সালের আশ্বিনে প্রকাশিত অবস্থা ও ব্যবস্থা প্রবন্ধে তিনি বলেছিলেন, কি আমাদের প্রত্যেকের ব্যক্তির প্রকৃতিতে, কি জাতির প্রকৃতিতে কোনো একটি মহা আহ্বান আপনাকে নিঃশেষে বাহিরে নিবেদন করিবার জন্য প্রতীক্ষা অন্তরের অন্তঃস্থলে বাস করিতেছে। যেখানে আমাদের দৃষ্টি পড়ে বা না পড়ে তাহার নির্বাণহীন প্রদীপ জ্বলিতেছেই। আমাদের দৃষ্টি পড়ুক চাই না পড়ুক, আমাদের অন্তঃসত্ত্বায় বাঙালিত্বের প্রদীপ চিরজাজ্বল্যমান। সেটিকে আরেকটু বেশি তৈল প্রদান করতে হবে, যেন উজ্জ্বল হয়ে প্রতিভাত হয় এবং আমরা নিজেকে চিনতে পারি, বুঝতে পারি, জানতে পারি। যখন কোনো বৃহৎ আকর্ষণে আমরা আমাদের আরামের আপন স্বার্থের গহ্বর ছাড়িয়া আপনাকে যেন আপনার বাহিরে প্রবলভাবে সমর্পণ করিতে পারি, তখন আমাদের ভয় থাকে না, তখন আমাদের দ্বিধা থাকে না,
তখন আমাদের অন্তর্নিহিত অদ্ভুত শক্তিকে উপলব্ধি করতে পারি। নিজেকে আর দিনহীন দুর্বল বলিয়া মনে হয় না। এই রূপে নিজের অন্তরের শক্তিকে এবং সেই শক্তির যোগে বৃহৎ বাহিরের শক্তিকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করাই আমাদের ব্যক্তিগত জীবনের এবং জাতিগত সত্তার একমাত্র চরিতার্থতা। ব্যক্তিগত জীবন এবং জাতিগত জীবনের চরিতার্থতা আপন সত্তাকে পুনরুদ্ধার করা, আপন সত্তাকে পুনর্জাগরণ করা। বাঙালির সে আপন সত্তা কি? বিভাজন, রাজনৈতিক স্বার্থে বিভাজন, সামান্য অর্থ সংগ্রহ, সামান্য ভোগ লালসার জন্য, সামান্য পার্থিব বৈভব সঞ্চিত করার জন্যে আজ আমরা বাঙালির ঐক্যকে ভুলে গেছি। যে একত্ব, যে ঐক্য বাঙালি হয়েও সমগ্র বিশ্ব চরাচরের প্রতিটি প্রাণকে আপন করে নিতে চায়। বাঙালি তো কাউকে ফেরায় না, বাঙালি তো কাউকে বিসর্জন দেয় না, বাঙালি তো সকলকে আহ্বান করে। অতিথিপরায়ণ বাঙালি। বিশ্বের কোন দেশের কোন মানুষ বাংলায় নেই? সকল দেশের সকল মানুষ বাংলায় আছে। প্রত্যেকের জন্য বাঙালির প্রেম আছে। কিন্তু তবু মাঝে মাঝে এই বিকৃত মানসিকতার রূপ যখন দেখা দেয়, মনে হয় সেগুলি প্রভাবিত হচ্ছে রাজনীতির কারণে, প্রভাবিত হচ্ছে ব্যক্তি স্বার্থের কারণে, প্রভাবিত হচ্ছে মিথ্যাচারী ভ্রষ্ট দেশ নেতাদের নিরবচ্ছিন্ন কুপ্রস্তাবে, কুৎসিত মানসিকতার বহিঃপ্রকাশে। বাঙালি চায় সবার সঙ্গে মিশে যেতে, সকলকে আপন করতে। সেই দিন, সেই শুভক্ষণ আজ এসেছে। যদি আমরা নেতিবাচক দিকটি পরিত্যাগ করে ইতিবাচক দিকের কথা চিন্তা করি, তাহলে আমাদের সমবেত হয়ে আত্মসত্তার কথা, দীর্ঘ লালিত ঐতিহাসিক শিক্ষা, শিল্প, সংস্কৃতি, চেতনা, সমস্ত ধর্মাচরণ সকলকে পুঞ্জীভূত করে আজ বাঙালিত্বকে প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠা করার দিন, কারণ আক্রমণ এসেছে ভয়ঙ্কর। তার বিরোধিতা করতে না পারলে বাঙালি সত্তা চিরতরে অবনমিত শুধু হবে না, চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে এবং হবেই তা। আমি রবীন্দ্রনাথের সেই বিখ্যাত একটি কবিতা বলে আজকে এই ছোট ভিডিওটা আপনাদের কাছে নিবেদন করছি। কি বলছেন রবীন্দ্রনাথ? হৃদয় আমার ক্রন্দন করে মানব হৃদয়ে মিশিতে, হৃদয় আমার ক্রন্দন করে মানব হৃদয়ে মিশিতে, নিখিলের সাথে মহারাজ পথে চলিতে দিবসে নিশীথে। হৃদয় আমার ক্রন্দন করে মানব হৃদয়ে মিশিতে, নিখিলের সাথে মহারাজ পথে চলিতে দিবসে নিশীথে। জগৎ মাতানো সঙ্গীত তানে কে দেবে এদের নাচায়ে, জগতের প্রাণ করাইয়া পান কে দেবে এদের বাঁচায়ে। ছিঁড়িয়া ফেলিবে জাতি জাল পাশ, ছিঁড়িয়া ফেলিবে জাতি জাল পাশ। কে কোন জাতি? সেই জালের পাশ যেন ছিন্ন করতে পারি আমরা। সাম্প্রদায়িক বিভেদকে যেন সম্পূর্ণরূপে নস্যাৎ করতে পারি, সম্পূর্ণরূপে তাকে ধ্বংস করতে পারি, সম্পূর্ণরূপে তাকে আমাদের হৃদয় থেকে চিরতরে নির্বাসিত করতে পারি। ছিঁড়িয়া ফেলিবে জাতি জাল পাশ, মুক্ত হৃদয়ে লাগিবে বাতাস। ঘুচাইয়ে ফেলিয়া মিথ্যা তরাস, ঘুচাইয়ে ফেলিয়া মিথ্যা তরাস, ভাঙিবে জীর্ণ খাঁচায়ে। জাতি জাল পাশ ছিন্ন করে জগতের প্রাণ পান করে নবজীবন লাভের কল্পনার মূল কাজ করেছে বিশ্বকবির বিশ্ব অনুভূতি, বিশ্বকানুভূতি। তারই জন্য
তার সর্বানুভূতি এই মন্ত্র সার্থক। যে সর্বানুভূতির মন্ত্র আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, আমরা পেয়েছি আমাদের উপনিষদ থেকে, বেদ থেকে, বেদাঙ্গ থেকে। কাজেই ভারত তীর্থে মহামানবের সাগর তৈরি মাতৃমন্দির রচনা কল্পনা কবির যে অন্তরের প্রেরণা থেকেই শত উৎসারিত পূর্বসূরি বা সমাজ সমকালীন সহযাত্রীদের প্রভাব যুগচেতনায় অনুবিষ্ট থেকে তাকে উদ্দীপিত করেছে। কবি পথ চলতে চলতে কথা বলেন, চলমান কাল তার চেতনায় নিয়ত সঞ্চালিত। চরৈবেতি চরৈবেতি, কোনো বাধা যেন না আসে। বাধা আসে অন্তর থেকে, অন্তরকে মুক্ত করে, জাতি জাল পাশ ছিন্ন করে, সাম্প্রদায়িক বিভেদের দুশ্চিন্তা সম্পূর্ণরূপে উন্মূলিত করে উন্মীলিত নেত্রে জগৎ চরাচরকে দেখে যে বাঙালি সত্তা গড়ে উঠেছে, আজ মনে হয় তার নবজাগরণ আবার প্রয়োজন। সেই শুভক্ষণ আবার এসেছে। ভাবুন, আবার আগামীকাল রবীন্দ্রনাথের দেশ কাল ধর্ম বর্ণ সম্বন্ধে তার ধারণা, তার মননশীলতা নিয়ে আলোচনা করব। বাঙালিত্বের, বাংলার সমস্ত সংস্কারের, সমস্ত ভাবের, ভাষার মূর্ত প্রতিমা রবীন্দ্রনাথ, মূর্ত প্রতীক রবীন্দ্রনাথ, মূর্ত বিগ্রহ রবীন্দ্রনাথ। তাকে আবার নূতন করে আবিষ্কার করি। আজ নমস্কার।